মুভির শুরুতে আমরা একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমান দেখতে পাই, যা হ্যানসন নদীর ওপর দিয়ে উঠছিল। হঠাৎই বিমানের কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং দুইটি ইঞ্জিনই আগুন ধরে যায়। এতে সবাই অনেক ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন বুঝতে পারেন সত্যি বিমানটি একটি বিল্ডিং এ গিয়ে ধাক্কা খায়, সব মানুষ মারা যায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি এটা ছিল ক্যাপ্টেনের একটি দুঃস্বপ্ন। তিনি স্বপ্ন থেকে জেগে ওঠেন। এরপর দেখা যায় একটি বিমান ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই বিমানের ক্যাপ্টেন হলেন চেসলি সোলে এবং কো পাইলট হচ্ছে জেফ। তারা হ্যানসন এয়ারপোর্ট থেকে 160 জন যাত্রী নিয়ে আকাশে উঠতে চলেছে। এখানে বলা হয় ক্যাপ্টেন সোলের 42 বছরের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা আছে। তিনি অত্যন্ত দক্ষ একজন পাইলট। তবে দুর্ঘটনা কখন কিভাবে আসে সেটা আমরা কেউই জানি না। কো পাইলট জেফের অভিজ্ঞতা তুলনামূলক কম ছিল এবং তিনি মজার ছলে কথা বলতে পছন্দ করতেন। যাত্রীরা খুশি ছিল, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ জেফ দেখতে পায় একটি পাখির ঝাঁক সরাসরি ইঞ্জিনের দিকে আসছে। মুহূর্তের মধ্যে পাখিগুলো ইঞ্জিনে ঢুকে পড়ে এবং উভয় ইঞ্জিনের ব্যালেন্স নষ্ট হতে শুরু করে। পেছনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পেয়ে বিমান সোজা নিচের দিকে নামতে শুরু করে। স্টাফরা যাত্রীদের সিট বেল্ট বাঁধতে বলেন। যাত্রীরা এখনো জানেন না যে দুইটি ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছে। দুই যাত্রী নিজেদের মধ্যে কথা বলছিলেন। এমন সময় প্লেনের লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে আতঙ্ক আরো বেড়ে যায়। বিমান বাঁচাতে ক্যাপ্টেন সোলে এভিয়েশন কন্ট্রোল রুমে যোগাযোগ করেন এবং জানান, আমাদের বিমান পাখির ঝাঁকের সাথে ধাক্কা লেগেছে এবং দুইটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছে। তারা খুবই তাড়াতাড়ি ফিরে আসতে চায়, কোনো একটা ব্যবস্থা করো। কন্ট্রোল রুমের অফিসার প্যাট্রিক পরিস্থিতি শুনে সিনিয়রদের ডাকেন। তারা সিদ্ধান্ত নেয় বিমানটি লাগার্ডিয়া এয়ারপোর্টে জরুরি ল্যান্ডিং করাবে। স্টাফদের জরুরি প্রস্তুত নিতে বলা হয়, কিন্তু ক্যাপ্টেন সলে বলেন, আমরা লাগার্ডিয়া পর্যন্ত পৌঁছাতে পারবো না, এর আগে প্লেনটিকে নিচে নামাতে হবে। লাগার্ডিয়া পৌঁছাতে পৌঁছাতে প্লেনটি নিচে পড়ে যেতে পারে, তাই আমাদের হ্যানসন নদীর পানিতে প্লেনটিকে অবতরণ করতে হবে। কিন্তু অফিসার তাকে এটা করতে না করেন। কথা বলতে বলতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্যাট্রিক ভীষণ হতাশ হয়ে পড়েন। তার সিনিয়ররা বলেন, এত বড় প্লেনকে আর বাঁচানো হয়তো সম্ভব নয়। এভিয়েশন রুমে সবাই প্রার্থনা করতে থাকে যেন মানুষগুলো বেঁচে যায়। প্যাট্রিকের চোখে পানি আসে, কারণ তিনি ভাবেন 160 জনের প্রাণ তিনি রক্ষা করতে পারবেন না। তবুও প্যাট্রিক হাল ছাড়েন না। তিনি এলাকায় উঠতে থাকা অন্যান্য সব প্লেনকে ডাকতে থাকেন এবং জিজ্ঞেস করেন, তোমরা কি ফ্লাইট 1549 কে কোথাও দেখেছো? দেখা গেলে অবশ্যই তাদের খবর দিতে। কিন্তু সেখান থেকে কোনো তথ্যই আসে না। এতে প্যাট্রিক ভীষণ হতাশ হয়ে পড়েন। তার সিনিয়র তাকে বলেন, এতে তোমার কোনো দোষ নেই, যাও তুমি একটু বিশ্রাম নাও, কারণ এই ঘটনা তাকে মানসিকভাবে খুব নাড়া দিয়ে ফেলেছিল। এরপর আমরা দেখি অন্য আরেকজন বৃদ্ধ লোকও নিজের চোখে এই ভয়াবহ দৃশ্যটি দেখে। বিমানটি দ্রুত গতিতে নদীর দিকে পড়ে যাচ্ছে। এরপর প্লেনের ভেতরে দৃশ্য দেখানো হয়। ক্যাপ্টেন সলে যাত্রীদের বলেন, আমরা খুব জোরে ধাক্কা খেতে চলেছি, সবাই প্রস্তুত থাকো। পানির ওপর ল্যান্ড করতে সক্ষম হন। অনেক পাইলটই মাটিতে প্লেন নামাতে পারে না, আর তিনি তো সম্পূর্ণ পানির ওপর প্লেনটি ল্যান্ড করতে পেরেছেন। এরপর ক্যাপ্টেন ককপিট থেকে বেরিয়ে এসে ইমার্জেন্সি দরজাগুলো খুলে দেন এবং যাত্রীদের বলেন, সবাই দ্রুত বেরিয়ে যান। সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়। এইদিকে নদীর পানি ভয়াবহ ঠান্ডা ছিল। কিছু বয়স্ক যাত্রী পানিতে নামতে চাচ্ছিলেন না, তাদেরও লাইফ জ্যাকেট দিয়ে সাহস দেওয়া হয় এবং নিচে নামতে সাহায্য করা হয়। যাত্রীরা প্লেনের দুই ডানার ওপর দাঁড়াতে শুরু করেন। ক্যাপ্টেন ভেতরে আটকে থাকা যাত্রীদের একজন একজন করে বের করে আনছিলেন। এদিকে নদীতে থাকা একটি ফেরির চালক দূর থেকে প্লেনটিকে দেখে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন এবং বলেন, একটি প্লেন নদীতে পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। একটি রেস্কিউ হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিছু যাত্রী ডুবে যাওয়ার ভয়ে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু এত ঠান্ডা পানিতে সাঁতার কেটে নদী পার হওয়া অসম্ভব ছিল। এরপর ফেরিটি তাদের কাছে আসলে একে একে সবাইকে সেই ফেরিতে উঠিয়ে দেওয়া হয়। আর যিনি মাঝ নদীতে সাঁতার কাটছিলেন, হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করা হয়। ধীরে ধীরে অনেক নৌকার উদ্ধারকারী দল সেখানে পৌঁছিয়ে যায়। যাত্রীরা প্লেনের ডানার উপর দাঁড়িয়েছিলেন। সবাইকে নিরাপদে বের করার পর অবশেষে ক্যাপ্টেন সলে নিজেকে প্লেন থেকে বের করেন, কারণ যাত্রীদের জীবন বাঁচানোই তার প্রথম দায়িত্ব ছিল। এরপর তিনি তার স্ত্রীকে ফোন করেন। স্ত্রী প্রথমে বুঝতে পারেন না কি হয়েছে। নিউজ খুলে দেখেন তার স্বামীর প্লেনটি পানিতে ক্র্যাশ করেছে। এতে তিনি ভীষণ শোকাহত হন, কিন্তু পরে যখন জানতে পারেন সব যাত্রীরাই অলৌকিকভাবে বেঁচে আছেন, তখন তার চোখে আনন্দের অশ্রু চলে আসে, কারণ কেউ বিশ্বাস করতে পারেনি এমন একটি দুর্ঘটনা থেকে সবে বেঁচে ফিরবেন। কিন্তু পাইলটের সাহস, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার কারণে সেদিন সব যাত্রী নতুন জীবন পেয়েছিল। সবাই বেঁচে গিয়েছে এবং নিরাপদ ছিল। এই খবর পেয়ে যাত্রীরা
নিজেদের বাড়িতে ফোন করে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সবাইকে এই তথ্যটি জানায়। ক্যাপ্টেন সোলে আর কো পাইলট জেফ নদীর ধারে দাঁড়িয়ে নিজেদের ডুবে যাওয়া প্লেনটির দিকে তাকিয়ে থাকেন। এদিকে কন্ট্রোল রুমে প্যাট্রিক এখনো ভেবে বসে আছেন যে ফ্লাইট 1549 নিশ্চয়ই ক্র্যাশ করেছে এবং সেখানে থাকা সব যাত্রীরা মারা গিয়েছে। কিন্তু ঠিক তখনই একজন অফিসার দৌড়ে এসে তাকে জানায় সবাই বেঁচে গিয়েছে। ক্যাপ্টেন সোলে প্লেনটিকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন। এই কথা শুনে তার চোখে পানি চলে আসে। এরপর দুই পাইলটের চেক আপ করা হয় যাতে নিশ্চিত করা হয় যে তারা কোনো আঘাত পায়নি। এখন তারা সবার চোখে নায়ক। হোটেলে ফিরে এলে হোটেলের ম্যানেজার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন, স্যার আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ক্যাপ্টেন সোলে বলে, আমার কাপড়গুলো ড্রাই ক্লিনে দিয়ে দিন। এটি শুনে ম্যানেজার আবেগে বলে ওঠে, স্যার এই পুরো হোটেলটাই আপনারই, শুধু আপনি বলবেন আপনার কি কি লাগবে। এরপর তিনি ক্যাপ্টেনকে জড়িয়ে ধরেন। এরপর কিছু অ্যাভিয়েশন অফিসার ক্যাপ্টেন এবং কো পাইলটকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডাকেন, কেননা তদন্ত করতে হবে প্লেনটি কিভাবে ক্র্যাশের অবস্থায় পড়েছিল এবং প্লেনের কোনো ভুল ছিল কিনা। অফিসে তাদের অনেক প্রশ্ন করা হয়। একজন অফিসার ক্যাপ্টেন সোলেকে বলেন, আমাদের ইঞ্জিনিয়াররা তদন্ত করে দেখেছেন তখন প্লেন বেশ উঁচুতে ছিল, তারপরেও আপনি কেন আলগার্ডিয়া এয়ারপোর্টে নামলেন না? সোলে উত্তর দেন, ইঞ্জিনিয়াররা পাইলট নন, সে সময় আকাশে তারা ছিলেন না, আমি ছিলাম। আমি যে পরিস্থিতি সামলিয়েছি তার অনুভূতি তারা কাগজে লিখে বোঝাতে পারবেন না। এরপর অফিসার বলেন, আমরা কম্পিউটার সিমুলেশনে দেখব যেখানে একই পরিস্থিতি টেস্ট করা হবে, তখন বোঝা যাবে নদীতে নামানো সত্যি দরকার ছিল কিনা। সোলে তখন রাজি হন, কিন্তু অফিসাররা বলেন এই টেস্ট গোপনে রাখা হবে এবং তারা এটা এখনই করতে চায়। মিটিং শেষ হলে সোলে হোটেলে ফিরে আসেন, কিন্তু সেখানে পৌঁছাতে দেখতে পান হাজার হাজার সাংবাদিক লাইভ করছে। সোলে তাদের প্রশ্ন এড়িয়ে নিজের রুমে চলে যান। এখন ক্যাপ্টেনের ওপর চাপ বাড়তে থাকে। রাতে ঘুমালেও তিনি ভয়ঙ্কর সব দৃশ্য দেখেন। আমরা যে মুভি শুরুতে একটি স্বপ্ন দেখেছিলাম সেটি সে বারবার দেখতে থাকে। তিনি বারবার প্লেন ল্যান্ড করার চেষ্টা করেন। প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিং এ ধাক্কা খেয়ে বিস্ফোরিত হচ্ছে। তিনি স্ত্রীকে ফোন করেন, কিন্তু স্ত্রী জানান আমাদের বাড়ির সামনে প্রচুর সাংবাদিক জড়ো হয়েছে, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। সোলে বলেন, তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। ধীরে ধীরে চাপ এতই বাড়তে থাকে যে ক্যাপ্টেন ভীষণ হতাশ হয়ে পড়েন। কেউ তাকে নায়ক মনে করছে, আবার কেউ অভিযোগও করছে। 3-4 মিনিটে পুরো ঘটনা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা তা নিয়ে তার মনে এখন সন্দেহ জাগে। সব দেখে শুনে সোলে সিদ্ধান্ত নেন তিনি তার বন্ধু অর্থাৎ প্লেনের কো পাইলটের সঙ্গে দেখা করবেন। এরপর সোলে তার বন্ধুকে বলেন, আমি 42 বছরের অভিজ্ঞ একজন পাইলট, অথচ সবাই শুধু 3-4 মিনিটের অবস্থানকে বিচার করছে। তারা একটুকু বুঝতে চাচ্ছে না এটা কত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল আমার জন্য। সে আরো বলে, ওরা বুঝতেই পারছে না যদি আমি পানির বদলে প্লেনটিকে মাটিতে নামাতাম তাহলে একজন মানুষও আর বেঁচে থাকতে পারতো না। এরপর দেখা যায় সোলে এক রিপোর্টারের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন। রিপোর্টার জিজ্ঞেস করেন, আপনার কত বছরের ফ্লাইট এক্সপিরিয়েন্স? সোলে উত্তর দেয়, 42 বছরের অভিজ্ঞতা। বিমান চালানোই আমার একমাত্র লক্ষ্য ছিল। কথা বলতে বলতে তিনি নিজের যৌবনে সে দিনগুলোতে ফিরে যান যখন তিনি ছোট ছিলেন এবং প্রথম বিমান উড়ানো শিখেছিলেন। তার শিক্ষক তার বিমান ওড়া দেখে খুবই খুশি হতেন এবং প্রশংসাও করতেন। এরপর সোলেকে আবারও তদন্তের জন্য ডাকা হয়, যেখানে আগেরই মতো একই প্রশ্ন বারবার করা হয়। তখন যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বলেন, যদি ক্যাপ্টেন সোলে সেই সিদ্ধান্ত না নিতেন আমরা আজ সেখানে জীবিত অবস্থায় থাকতাম না। তবুও তদন্তকারীরা বলেন তাদের সবকিছু পরীক্ষা করতে হবে। একজন মহিলা অফিসার বলেন, সিমুলেশন এখনই প্রকাশ করা যাবে না। মিডিয়াতে ইতিমধ্যে আমাদের অনেক বদনাম হয়েছে, আমরা সেটা আর বাড়াতে চাই না। তিনি আরো জানান, প্লেনের একটি ইঞ্জিন এখনো পানির নিচে আছে, সেটি না পাওয়া পর্যন্ত সঠিকভাবে পরীক্ষা করা যাবে না। দ্বিতীয় ইঞ্জিন উদ্ধার হলে বোঝা যাবে আসলে ইঞ্জিনের ত্রুটি ছিল কিনা, তারপরে সিদ্ধান্তে পৌঁছানো যাবে ক্যাপ্টেনের কোনো ভুল ছিল কিনা। অবশেষে সেই দিন আসে যখন সিমুলেশন পরীক্ষা চালানোর তারিখ ঠিক হয়। ক্যাপ্টেন সোলে আর কো পাইলট জেফ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন হেডকোয়ার্টার বিমান নিয়ন্ত্রক এবং তদন্ত কমিটির সদস্যরাও বসে আছেন। একজন মহিলা অফিসার বলে, দুর্ঘটনার সিমুলেশন দেখব। এবার সিমুলেশন শুরু হয়। এর লক্ষ্য ছিল যদি সেই দিন ক্যাপ্টেন সোলে প্লেনটিকে আবারও এয়ারপোর্টে ফিরিয়ে আনতেন তাহলে কি নিরাপদে ল্যান্ডিং সম্ভব হতো কিনা, নাকি প্লেনটি ভেঙে যেত। কম্পিউটারের একের পর এক পুরো ঘটনা পুনরায় তৈরি করা হয়। পাখিদের আক্রমণ, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, নিচের দিকে নেমে আসা সবকিছুই আগের মতনই দেখানো হয়। শেষে দেখা যায় সিমুলেশন অনুযায়ী এরপর দ্বিতীয় সিমুলেশন চালানো হয়, যেখানে প্লেনকে অন্য রানওয়েতে নামানোর চেষ্টা করা দেখানো হয়। সেখানেও কম্পিউটার দেখায় প্লেন নাকি ল্যান্ড করতে পারত। এই দেখে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যান। একজন অফিসার বলেন, আমরা আপনার কাছে এই আশা করিনি। তখন ক্যাপ্টেন সোলে দৃঢ় স্বরে বলেন, এই সিমুলেশন ভুল, কারণ এইগুলো চালাচ্ছে এমন কিছু মানুষ যারা কখনোই সত্যিকারের প্লেন ওড়ায়নি। ওদের সামনে কোনো যাত্রী নেই, তাই কারো মৃত্যুর ভয়ও নেই। কম্পিউটারের আগে থেকে নির্দেশ
নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি এয়ারপোর্টে ফিরে যেতে, কিন্তু আমরা সেদিন এই সিদ্ধান্ত নেওয়ার আগে সময় পাইনি। সেই সময় আতঙ্ক, চাপ আর সেকেন্ডের ভেতরে সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিমুলেশনগুলো কৃত্রিম আর আমাদের এই ভয় সম্পর্কে ওরা কিছুই জানে না। সলে আরো বলেন, এটা কোনো ভিডিও গেম নয়, এটা জীবন মৃত্যুর প্রশ্ন। এখানে 1 সেকেন্ডের ভুলেও শত মানুষের প্রমাণ করতে চাচ্ছিল। সলে তখন জিজ্ঞেস করে পাইলটকে সিদ্ধান্ত নিতে কত সেকেন্ড সময় দেওয়া হয়েছে। একজন অফিসার বলেন 35 সেকেন্ড। সলে বিস্মিত হয়ে বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র 35 সেকেন্ড? আমরা বাস্তবে প্রায় 300 সেকেন্ড মানে 5 মিনিট চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর সেদিনের মধ্যে একই শর্তে আবার সিমুলেশন চালানো হয়, কিন্তু এইবার 30 সেকেন্ডের সময় দেওয়া হয়। কম্পিউটারের সিমুলেশন প্লেন রানওয়েতে পর্যন্ত পৌঁছাতে না পারায় প্লেনটি ক্র্যাশ করে। এতে বোঝা যায় ক্যাপ্টেন সোলের সিদ্ধান্তই ছিল 100% সঠিক। সবার ভেতরে তার প্রতি সম্মান ও বিশ্বাস তৈরি হয়। এরপর এক অফিসার সবাইকে হেডফোন পড়তে বলেন। শুনতে পাই পাখিরা কিভাবে আতঙ্ক ভরা মুহূর্ত এবং সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশনাও শোনা যাচ্ছিল। কন্ট্রোল রুম থেকে সোলেকে রানওয়েতে ফিরতে বলা হলেও সেই মুহূর্তে পাইলটরা বুঝে ফেলেছিল যে ওই উচ্চতায় ফিরে যাওয়া সম্ভব নয়। তাই সোলে ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নেয় হ্যান্ডসন নদীতে ইমার্জেন্সি ল্যান্ডিং করবেন। এটাই ছিল একমাত্র সঠিক সিদ্ধান্ত, যার কারণে 160 জন যাত্রীর জীবন বেঁচে যায়। রেকর্ডিং শোনার পর সোলে এবং জোসেফ হলরুম থেকে বেরিয়ে যান। তাদের আবারও ডেকে আনা হয়। এরপর মহিলা অফিসার জানাতে শুরু করেন, আমরা এখনই প্লেনের দ্বিতীয় ইঞ্জিন উদ্ধার করেছি। পরীক্ষায় দেখা গিয়েছে ইঞ্জিন সম্পূর্ণভাবে নষ্ট এবং ক্ষতিগ্রস্ত ছিল, অর্থাৎ ক্যাপ্টেন সোলের সিদ্ধান্ত একদম সঠিক ছিল। তিনি যদি নদীতে ল্যান্ড না করতেন একজন মানুষেরও জীবন বাঁচত না। তখন সোলে শান্ত গলায় বলে, আমি একা কিছু করিনি, আমার কো পাইলট জেফ, কেভিন, ক্রু আর যারা নদীতে নেমে যাত্রীদের উদ্ধার করেছে সবাই একসাথে কাজ করেছে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। কো পাইলট জেফকে জিজ্ঞেস করা হয়, একই পরিস্থিতি হলে আপনি কি আবারও সেই সিদ্ধান্ত নিতেন? তখন জেফ হেসে বলেন, হ্যাঁ, তবে জুলাই মাসে হলে ভালো হতো, তাহলে অত্যন্ত হ্যান্ডসন নদীর পানি একটু গরম থাকতো। সবাই তখন হেসে যায়। তো আমার প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও কথা হবে অন্য কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।